হ্যালো স্টুডেন্ট, আসসালামু আলাইকুম সবাইকে। আমরা ইতিমধ্যেই কিন্তু নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 16 পরিমিতি এর 16.1-এর একটা অংশ সমাধান করে আপলোড করেছি। তোমরা যদি ওই ভিডিওটা না দেখো তাহলে অবশ্যই ভিডিওটা দেখে আসবে, না হলে এই অংশটা বুঝবে না। আমরা আজকের এই অংশে কি করব, পরিমিতির যে পরবর্তী অংশের অঙ্কগুলো রয়েছে সেগুলো সমাধান করব। আমাদের আগের ভিডিওতে আমরা 1 থেকে 5 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করেছি। আজকে আমরা 6 থেকে 9 পর্যন্ত প্রশ্নগুলো সমাধান করবো ইনশাআল্লাহ। তো প্রত্যেকে আশা করি ক্লাসের শেষ পর্যন্ত দেখবে, তাহলে ভালো কিছু বুঝতে পারবে এবং জানতে পারবা, এবং অঙ্কগুলো তুমি স্মুথলি করতে পারবা। তো হচ্ছে আমরা যদি অঙ্কগুলো করতে চাই আমাদের কিন্তু সূত্রগুলো লাগবে। আমি কিন্তু আগের ক্লাস অলরেডি সূত্রগুলো নিয়ে আলোচনা করেছি। তোমরা যদি আগের ক্লাসটা না দেখো অবশ্যই দেখতে হবে, আর সূত্রগুলো আরেকবার একটু দেখে নাও। সূত্রগুলো আরেকবার একটু পজ করে দেখে নাও যে ত্রিভুজের পরিসীমা হচ্ছে 3 বাহুর যোগফল, ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এটা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে যখন নাম বলবে, অর্থাৎ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল তখন হবে √3/4 হোল স্কয়ার a স্কয়ার হবে, আর বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হবে √s ইন্টু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c, আর সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হবে b/4 √4a স্কয়ার মাইনাস b স্কয়ার। আর ত্রিভুজের একটি কোণ আর হচ্ছে দুই বাহু দেওয়া থাকলে, অর্থাৎ দুইটা বাহু এবং তাদের অন্তর্ভুক্ত একটা কোণ দেওয়া থাকলে হবে হাফ ইন্টু এবি ইন্টু সাইন থিটা। সমকোণে ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। পিথাগোরাস উপপাদ্যটা তোমাকে অবশ্যই জানতে হবে, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আজকে আমাদের প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে 6 নম্বর প্রশ্ন। আমরা আজকে 6 নম্বর প্রশ্নটা একটু দেখে নিই। প্রথমে আমাদেরকে 6 নম্বর প্রশ্নে কি বলেছে। একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 26 মিটার, 28 মিটার এবং ক্ষেত্রফল হচ্ছে কত 182 বর্গমিটার হলে বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করো। আমাদেরকে ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য দিয়ে দিল এবং ক্ষেত্রফল দিয়ে দিল, আর অন্তর্ভুক্ত কোণ বের করতে বলছে। তো যখন একটা ত্রিভুজের দুইটা বাহু এবং অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে তখন ক্ষেত্রফল সূত্র এটা। এখন কিন্তু ক্ষেত্রফল এবং দুই বাহু দেওয়া আছে, তাহলে অন্তর্ভুক্ত কোণ আমরা বের করতে পারবো। তো আমরা অঙ্কটা করার চেষ্টা করি একটু। তো প্রথম হচ্ছে আমরা লিখে নিব যে এখানে কত নাম্বার, 6 নাম্বার অঙ্ক। কেমন, এখানে ত্রিভুজের বাহুদ্বয় যথাক্রমে, ত্রিভুজের বাহুদ্বয় যথাক্রমে এ ইকুয়ালস টু আমরা লিখলাম কত 26 মিটার, এ ইকুয়ালস টু 26 মিটার এবং বি ইকুয়ালস টু হচ্ছে 28 মিটার। ঠিক আছে, এখন এই জায়গায় আমাদেরকে আবার কি দিল, ত্রিভুজটির ক্ষেত্রফলও দিয়ে দিল। ত্রিভুজটির ক্ষেত্রফল, ত্রিভুজটির ক্ষেত্রফল সমান হচ্ছে কত 100, এই যে এখানে দেওয়া আছে দেখো 182, যে 182 বর্গমিটার, 182 বর্গমিটারে দেওয়া আছে। আচ্ছা, তো এই সময় ত্রিভুজটির ক্ষেত্রফল কি হবে, আমরা এখানে একটু অন্তর্ভুক্ত কোণটা লিখে নিই, একটু মিস্টেক করবা না, এটা দিয়ে দিবে এখানে অন্তর্ভুক্ত কোণ থিটা ইকুয়ালস টু হোয়াট, এটা আমরা বের করবো। কেমন, তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল তো দেওয়া আছে না, এটাকে আমরা সূত্র লিখে দিব হাফ ইন্টু এ বি ইন্টু সাইন থিটা। আচ্ছা, ইকুয়ালস টু হচ্ছে কত 182। এখানে একটু খেয়াল করো, হাফ ইন্টু এ এর মান কত, এর মান হচ্ছে 26 আর বি এর মান কত 28 ইন্টু সাইন থিটার মান তো আমরা বের করবো 182 থাকলো। কেমন, এখানে দেখো এই যে 2 দিয়ে আমরা 26কে যদি কাটি তাহলে কত হয় 13, এই যে আমরা 2 দিয়ে 26কে কাটলে হবে 13। আচ্ছা, তো 13 এবং 28 গুণ দিব, আমরা কি করব 13 এবং 28 আমরা গুণ দিব, 13 গুণ হচ্ছে 28, এটা কত হয় 364। দেখো তাহলে 364 ইন্টু সাইন থিটা ইকুয়ালস টু হচ্ছে কত 182। একটু খেয়াল করো 364 এ পাশে গুণ অবস্থা পাশে গেলে ভাগ, তাহলে সাইন থিটা ইকুয়ালস টু হচ্ছে 182 ডিভাইডেড বাই 364। তারপরে সাইন থিটা ইকুয়ালস টু এই যে 182 আর 364 কাটা দিলে হবে 1/2, তাহলে আমরা 1/2 লিখলাম। তা আমরা জানি সাইন 30 ডিগ্রির মান, সাইন 30 ডিগ্রির মান হচ্ছে কত 1/2, তাহলে এটা হবে 30 ডিগ্রি। কেমন, আচ্ছা, তো দুই পাশ থেকে সাইন বাদ, তাহলে সুতরাং থিটা ইকুয়াল কত ডিগ্রি 30 ডিগ্রি। তাহলে এবার আমরা লিখতে পারি সুতরাং অন্তর্ভুক্ত কোণ, সুতরাং কি বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ, এই যে অন্তর্ভুক্ত কোণ থিটা ইকুয়ালস টু হচ্ছে 30 ডিগ্রি। এটা আশা করি বুঝছো, এরকম অঙ্ক আসলে তুমি সমাধান করতে পারবা, কোনো সমস্যা হবে না তোমার। এবার হচ্ছে আমরা 7 নম্বর প্রশ্নটা একটু দেখি। 7 নম্বর প্রশ্নে আমাদেরকে বলেছে কি, একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য 10 মিটার, মানে সমান সমান বাহুর দৈর্ঘ্য, দুইটা বাহু আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের দুইটা বাহু পরস্পর সমান,
ওই দুইটা বাহুর মান আমাদেরকে দিয়ে দিল। এরপর বললো কি ক্ষেত্রফল 48 বর্গমিটার হলে ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো, মানে ভূমির দৈর্ঘ্যটা এখানে নেই। এখন এই অঙ্কটা যদি আমরা করতে যাই, সর্বপ্রথম হচ্ছে আমাদেরকে একটু লিখতে হবে যে এখানে সমান সমান বাহুর দৈর্ঘ্য সমান সমান বাহুর দৈর্ঘ্য, যেটাকে আমরা দিব হচ্ছে এ, কেমন, এ ইকুয়ালস টু কত, 10 মিটার, ঠিক আছে। আর আমরা একটু মনে করলাম আর কি, ভূমির দৈর্ঘ্য হচ্ছে, যে ভূমির দৈর্ঘ্য সমান হচ্ছে বি, কেমন, ভূমির দৈর্ঘ্য বি ইকুয়ালস টু হোয়াট, এটা লিখে দিই আমরা, কেমন। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের এখানে ক্ষেত্রফল দিতেছে কত, এই যে 48 বর্গমিটার, দেখছো, তাহলে হচ্ছে এই যে ক্ষেত্রফল সমান হচ্ছে কত, 48 বর্গমিটার। তা আমরা জানি ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি বি/4, মানে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র একটু দেখো। এই যে দেখো, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি বি/4 √4a² মাইনাস b²। তাহলে √4a² মাইনাস b², লিখলাম আমরা 48, কেমন। একটু খেয়াল করো, বি/4, এখানে এই যে 4 ইন্টু a এর মান কত, 10², এই যে এর মান কত 10, দেখছো, মাইনাস বি এর মান যেহেতু নেই, এটা থাকলো এইভাবে 48, ঠিক আছে। দেখো এই যে 4 এটাই পাশে ভাগ অবস্থা আছে, পাশে গেলে কি হবে, গুণ হবে। তাহলে বি ইন্টু এই যে 10-এর উপর স্কোয়ার মানে 100, 100 যখন 4 এর সাথে গুণ হবে তখন কত হবে, 400 হবে, মাইনাস b² ইকুয়ালস টু হচ্ছে কত, 48 গুণ 4, ওই যে 48, সেটাকে আগে লিখি আমরা, 48 গুণ 4। তারপর হচ্ছে এখানে একটু খেয়াল করো, আমরা এই যে এই পাশে কি, এটা রুট না, অঙ্কের মধ্যে রুট হচ্ছে একটা ঝামেলা। তা আমরা রুটটাকে বাদ দেওয়ার চেষ্টা করবো, যেহেতু এটা সমীকরণ, এই যে সমান চিহ্ন দিয়ে দুই পাশে আছে, এটাকে সমীকরণ বলা হয়। যেহেতু এটা একটা সমীকরণ, তাহলে এই সমীকরণের এই দুই পাশে আমরা কি করব, বর্গ করব। কারণ বর্গ এবং অর্থাৎ স্কোয়ার, স্কোয়ার এবং রুট হচ্ছে শত্রু, এরা যখন একই সাথে পায় একজন আরেকজনকে তখন কাটাকাটি হয়ে যায়। তখন আমরা কি করব, বি √ 400 মাইনাস b² হোল স্কোয়ার, ঠিক আছে। এরপর হচ্ছে আমরা এখানে লিখবো কি ইকুয়ালস টু এই যে 192, এখানে 48 এবং 4 গুণ দিলে 192 হবে, এটা হোল স্কোয়ার। আমরা এখানে লিখবো কি বর্গ করে, সাইড নোট কিন্তু অবশ্যই লিখতে হবে। আমরা এখানে যদি এই যে বি এর উপর স্কোয়ার দিলে কি হয়, b², আর এই যে √400 মাইনাস b², এটা তো √² কাটা যাবে, তাহলে থাকবে কি 400 মাইনাস b²। তারপরে এখানে হচ্ছে 192 কে আমরা হোল স্কোয়ার করবো, যে 192 হোল স্কোয়ার, এটা হচ্ছে কত, যে 36,864, 36,864, এটা হচ্ছে আমরা বর্গ করলাম। আচ্ছা, এবার হচ্ছে আমরা এটাকে পাশে নিয়ে আসবো, আর এই যে b² দিয়ে এটাকে গুণ দিব, লিখবো কি 400 b² মাইনাস হচ্ছে b² এবং b² গুণ করলে হবে b⁴, আর এটি পাশে আসলে হবে মাইনাস 36,864 ইকুয়ালস টু হচ্ছে 0। এবার হচ্ছে আমরা এই যে b⁴, যেটা মানে সবচেয়ে বড় ঘাতাওয়ালা যেটা থাকবে, এটাকে আমরা প্রথমে নিয়ে আসবো। তাহলে মাইনাস থাকে না এটার আগে, মাইনাসটাকে বিলুপ্ত করার জন্য আমরা পুরাটাকে কি করব, মাইনাস দ্বারা গুণ করে দিব, মানে বড়টার আগে যেন মাইনাস না থাকে। এই জন্য আমরা কি করবো, -1 দ্বারা গুণ করবো, তাহলে b⁴, মানে -1 দ্বারা গুণ করলে কি হবে, প্রত্যেকটা জায়গায় চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, এটা মাইনাস ছিল হয়ে যাবে প্লাস। এই যে এটা এই ছিল কি, এটা ছিল কিন্তু প্লাস, আগে যদি কোনো চিহ্ন না থাকে বুঝতে হবে কি এটা প্লাসের ছিল, তাহলে এটা হবে -400 b², আর এটা হবে প্লাস 36,864 ইকুয়ালস টু হচ্ছে 0। এখানে এবার আমরা যদি কাজ করতে যাই, এটা হচ্ছে মিডল টার্ম ফ্যাক্টর করতে হবে তোমাকে। প্রথমে মিডল টার্ম ফ্যাক্টরের সিস্টেম কি, এই যে প্রথমে প্রথম পদ এবং শেষ পদ গুণ করতে হয়। তাহলে প্রথম পদ এবং শেষ পদ গুণ করার পরে আমরা যে গুণফলটা পাবো, ওই গুণফলটাকে ভেঙে এমন দুইটা সংখ্যা নিতে হবে, যে দুইটা সংখ্যা যোগ করলে হবে -400 b², আর গুণ করলে হবে ওই যে 36,864, অর্থাৎ দুই গুণফলটা। এখন এখানে এই জিনিসটা আমরা বোঝার জন্য হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, এখানে যদি আমরা 144 এবং 256, 144 এবং 256, এটা আমরা দেখি, এই যে 144 গুণ হচ্ছে 256, এই দুটো গুণ দিলে দেখো এই যে 36,864 হয়, কেমন। তাহলে আমরা এখন লিখবো b⁴ মাইনাস 144 b² মাইনাস 256 b² প্লাস হবে কত, 36,864 ইকুয়ালস টু 0। আচ্ছা, দুই জায়গা থেকে একটা b² কমন যায়, তাহলে থাকে কি b² মাইনাস 144, আর এখানে একটা b² কমন দিলে সরি b² না, এখানে 256 কমন যাবে, তাহলে এদিকে হবে, উল্টা দিয়ে দিচ্ছি, তাহলে b² মাইনাস 144, এটা 256, এখান থেকে কমন দিচ্ছে 144 থেকে ইকুয়ালস টু 0। আচ্ছা,
এখানে হচ্ছে বি স্কোয়ার মাইনাস 144, এই যে দুই পাশ থেকে একটা আসছে, আর বি স্কোয়ার মাইনাস 256 থাকে, বি স্কোয়ার মাইনাস 256 ইকুয়ালস টু হচ্ছে 0। আচ্ছা, আমরা কিন্তু মিডল টার্ম ফ্যাক্টর মোটামুটি করে ফেলছি। এখন একাধিক রাশির গুণফল যখন 0 হয়, একাধিক রাশির গুণফল যখন কি হয় 0 হয়, তখন দুইটাকে আমরা আলাদা করে 0 লিখতে পারি। দুইটাকে আমরা কি আলাদা করে 0 লিখতে পারি। তাহলে আমরা এখন লিখতে পারি এখানে হয়, এবার লিখব হয় বি স্কোয়ার মাইনাস 144 ইকুয়ালস টু 0, অথবা বি স্কোয়ার মাইনাস 256 ইকুয়ালস টু 0। সেখানে বি স্কোয়ার ইকুয়াল, এই যে 144 এর পাশে মাইনাস ওই পাশে গেলে হবে প্লাস, বি স্কোয়ার ইকুয়াল 256 এর পাশে মাইনাস ওই পাশে গেলে হবে প্লাস, স্কোয়ারের পাশে গেলে রুট হবে, তাহলে বি রুট ওভার হচ্ছে কত 144। সুতরাং বি ইকুয়ালস টু হচ্ছে 12, আবার এখানে বি ইকুয়ালস টু রুট ওভার 256, সুতরাং বি ইকুয়ালস টু হচ্ছে 16। এখন আমরা বি এর মানে কিন্তু দুইটা পাইছি, দুইটা মানে তোমাকে নিতে হবে, কারণ দুইটা মানে এখানে মোটামুটি গ্রহণযোগ্য, কারণ তোমাকে বের করতে বলছে ভূমি, মানে এখানে একটা বড় ছোট বা এরকম কোনো মানে শর্ত এখানে কাজে লাগতেছে না, মানে দুইটা মানে গ্রহণযোগ্য। তাহলে আমরা লিখবো সুতরাং নির্ণেয় নির্ণেয় ভূমির দৈর্ঘ্য বি ইকুয়ালস টু 12 অথবা 16, 12 অথবা কি 16 মিটার, যেটা মিটার মিটার লিখতে হবে, 12 মিটার অথবা 16 মিটার। আশা করি এই অঙ্কটা তোমরা সবাই বুঝছো, এবং এই অঙ্কটা মোটামুটি ইম্পর্টেন্ট বলা যায় এই অঙ্কটাকে। তো এই অঙ্কটা কিন্তু একটু ভালো করে করবে। আমরা এবার আমাদের পরবর্তী অঙ্কটা একটু দেখি। আমাদের পরবর্তী অঙ্কটা হচ্ছে এখানে 8 নম্বর অঙ্কটা, একটি নির্দিষ্ট স্থান থেকে, একটি কি নির্দিষ্ট স্থান থেকে আমরা যদি একটু এটা একটু চিত্রটা আঁকার চেষ্টা করি, চিত্র আঁকি কাজ করতে হবে। একটি নির্দিষ্ট স্থান মনে করলাম এখান থেকে, ঠিক আছে, একটি নির্দিষ্ট স্থান থেকে দুইটি রাস্তা পরস্পর, মনে করো দুইটা রাস্তা, একটা এটা আর একটা এটা, এই দুইটা পরস্পর কি করছে 135 ডিগ্রি কোণ করে দুই দিকে চলে গেছে, ঠিক আছে। আচ্ছা গেল, তো মনে করো এইখানে আবার এরপর বলছে কি দুইজন লোক ওই নির্দিষ্ট স্থান থেকে, মানে এই জায়গা থেকে একজন লোক 7 কিলোমিটার বেগে গেছে ঘন্টায়, আরেকজন গেছে কি ঘন্টায় 5 কিলোমিটার বেগে, এভাবে তারা 4 ঘন্টা হাঁটছে। কত ঘন্টা? 4 ঘন্টা। এখন যে ব্যক্তি 7 কিলোমিটার হাঁটছে, মনে করো সে এই দিক বরাবর হাঁটছে, কেমন, তাহলে সে যদি 1 ঘন্টায় 7 কিলোমিটার যায়, তাহলে 4 ঘন্টায় সে কত কিলোমিটার গেছে? 28 কিলোমিটার, কেমন। আচ্ছা, এরপরে যে ব্যক্তি ঘন্টায় 5 কিলোমিটার হাঁটছে, সে কিন্তু তাইলে 4 ঘন্টায় কত 20 কিলোমিটার হাঁটছে, মানে এটা হচ্ছে 20 কিলোমিটার। আশা করি এটা বুঝছো তোমরা। এখন আমাদেরকে প্রশ্ন করেছে তাদের সরাসরি দূরত্ব নির্ণয় করে। আমরা ধরলাম যে এটা ডি বিন্দু, তাহলে ওই যে এই 28 কিলোমিটার যাওয়ার পরে সে এই বিন্দুতে আসছে, আর এই হচ্ছে 20 কিলোমিটার যাওয়ার পরে সে মনে করে এখানে এখানে বি বিন্দুতে আসছে ধরলাম আমরা। এখন আমরা হচ্ছে এখানে এই বলছে সরাসরি দূরত্ব, তাহলে সরাসরি দূরত্ব মানে হচ্ছে এই যে এই ব্যক্তিটা এখান থেকে দাঁড়িয়ে সোজা এর দিকে তাকালে তখন যে দূরত্বটা আমরা পাবো, মানে এবি, এই যে এবি সমান যে দূরত্ব, এটা হচ্ছে তাদের সরাসরি দূরত্ব। আশা করি এটা তোমাদেরকে বুঝাইতে পারছি। এবার হচ্ছে এখন আমরা যদি এটা কাজ করতে যাই, তাহলে আমরা যদি এটা কাজ করতে যাই, এখানে আমরা এই কোনোভাবেই কিন্তু এই যে এই সরাসরি দূরত্বটা আমরা বের করতে পারতেছি না, কারণ কি এখানে কোনোভাবেই কিন্তু এই যে সমকোণী ত্রিভুজ বা মনে করো অন্য কোনো ত্রিভুজের অ্যাপ্লিকেশন করা যাচ্ছে না, কারণ আমাদের এখানে হচ্ছে কি এই সমকোণটা বা লম্ব বা 90 ডিগ্রি এখানে নেই। তাইলে আমরা কি করবো, এখানে এই যে এই এডি বাহু যেটা, এডি বাহুটাকে সি পর্যন্ত বাড়াবো, যে বাড়ালাম, তো এই সি পর্যন্ত বাড়ানোর পরে এই এটার উপরে বিসি লম্ব আঁকি আমরা, কি বিসি লম্ব আঁকি। তাহলে এডি বাহুর বর্ধিতাংশ সিডি এর উপর বিসি লম্ব আঁকি, লম্ব আঁকার পরে এখানে একটা সমকোণ হয়ে গেল। তাহলে সমকোণ হয়ে গেলে এবার আমরা এটা বের করতে পারি। এবার কিন্তু একটু সিম্পল, তবে একটু ঝামেলা আছে। সিডি সিডিটাকে যদি আমরা এক্স ধরি, তাহলে এবার আমরা এটা নিয়ে একটু কাজ করতে হবে। আমরা একটু প্রথমে লিখে নিই, মনে করি ডি নির্দিষ্ট স্থান থেকে দুইটি রাস্তা পরস্পর এডি বিকোণ, কেমন, এডি বিকোণ ইকুয়াল 135 ডিগ্রি কোণ করে 135 ডিগ্রি কোণ উৎপন্ন করে, বা কোণ করে লিখতে পারি, কোণ করে দুইজন ব্যক্তি এডি ইকুয়াল 28 কিলোমিটার
এবং বিডি ইকুয়াল 20 কিলোমিটার পথ অতিক্রম করে, পথ অতিক্রম করে। কেমন? তাদের সরাসরি দূরত্ব, তাদের সরাসরি দূরত্ব সমান হচ্ছে এবি। যে তাদের সরাসরি দূরত্ব সমান কি? এবি। আমরা এবার কি করছিলাম, ওই যে এডি এর বর্ধিতাংশ, এডি এর বর্ধিতাংশ সিডি এর উপর বিসি লম্ব আঁকি। তো এখানে হচ্ছে আমরা এখন লম্ব আঁকার পরে আমাদের কাজ হচ্ছে এই যে সিডি, যেটা এই যে সিডি কে আমরা এক্স ধরে নিব। আর সিডি কে এক্স ধরার পরে এ থেকে সি পর্যন্ত এই অংশটা হচ্ছে কি, এই যে এক্স প্লাস 28, অর্থাৎ এক্স এবং 28 মিলাই হচ্ছে এসি পর্যন্ত দূরত্ব। এটা হচ্ছে এক্স প্লাস 28। তারপরে একটু খেয়াল করো, এই যে এখানে আমাদের এই যে ডি কোণ, যেটা মানে বি ডি সি কোণ, এই যে এই কোণ এটা, এবং এখানে যে আবার বিডি এ কোণ, এই দুইটা কোণ মিলাই হচ্ছে 180 ডিগ্রি। কেন? কারণ এটা পুরা তো সরল কোণ, এটা পুরাটা কি সরল কোণ। তাহলে এই পুরাটা মিলাই হচ্ছে কত? 180 ডিগ্রি। তাহলে এখন 180 ডিগ্রি থেকে যদি এই পাশের 135 বাদ দিয়ে দিই, তাহলে আমরা কি পাবো? এই যে এই পাশের যে বিডি সি কোণ, এটা আমরা পেয়ে যাব। এখন আমরা লিখতে পারি হচ্ছে, সুতরাং বিডি সি কোণ সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস হচ্ছে 135 ডিগ্রি সমান হচ্ছে কত? 45 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের এই যে ডি কোণের মান। এবার হচ্ছে আমরা এখানে এই যে বিসিডি যে ত্রিভুজটা, এই যে বিসিডি যে ত্রিভুজটা, এই ত্রিভুজে এটা যেহেতু 45 ডিগ্রি, এই 45 ডিগ্রিকে ব্যবহার করে আমরা কি করতে পারি, এই যে সিডি এবং সিডি কে ইয়ে করে হচ্ছে কি বিসির মানটা বের করতে পারি। কেমনে? এই যে এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে কি লম্ব। তো সমকোণী ত্রিভুজে সূক্ষ্মকোণের আমাদের হচ্ছে ব্যতিরেকে যদি কি থাকে, লম্ব এবং ভূমি থাকে, তখন আমরা মানে লম্ব ভূমি নিয়ে কাজ করতে হয়, তখন আমরা ট্যান অনুপাত দিই। কি? ট্যান অনুপাত। তাহলে আমরা এখন লিখবো, এই যে বিসিডি সমকোণী ত্রিভুজে, বিসিডি সমকোণী ত্রিভুজে ত্রিভুজে হচ্ছে কি ট্যান হচ্ছে কত? 45 ডিগ্রি। কেমন? ট্যান 45 ডিগ্রি সমান হচ্ছে বিসি ডিভাইডেড বাই, অর্থাৎ লম্ব ডিভাইডেড বাই ভূমি, বিসি ডিভাইডেড বাই সিডি। ঠিক আছে? আচ্ছা, বিসি ডিভাইডেড বাই সিডি এটা লেখার পরে এবার ট্যান 45 ডিগ্রির মান হচ্ছে কত? 1। এটাকে আমরা 1 দিব। তো এখানে আমাদের এই যে সিডি এর মান হচ্ছে কি এক্স, আর বিসি লিখলাম। এরপর একটু খেয়াল করো, এখানে কোনায় কোনায় যদি আমরা গুণ করি, তাহলে হয় কি বিসি ইকুয়ালস টু এক্স, মানে বিসি যেটা, এটার মানও কিন্তু এক্স, বিসির মানও কি এক্স। তাহলে আমরা বিসির মান পেয়ে গেলাম। এখন হচ্ছে আমরা এই সমকোণী ত্রিভুজে যদি আমরা পিথাগোরাসের উপপাদ্য দিই, মানে এই সমকোণী ত্রিভুজে আমরা যদি এখন কি পিথাগোরাসের উপপাদ্যটা দিই, তাহলে হচ্ছে আমরা এখানে ওই যে বাহুর মানটা পেয়ে যাবো। তাহলে আমরা এখন লিখবো বিসিডি সমকোণী ত্রিভুজে, ওটাতে একবার লিখছি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, উপপাদ্য অনুসারে এখানে অতিভুজ হচ্ছে কি বিডি। কেমন? তাহলে বিডি স্কোয়ার সমান হচ্ছে লম্ব স্কোয়ার হলো কি বিসি স্কোয়ার প্লাস ভূমি হলো সিডি স্কোয়ার। এবার হচ্ছে আমরা এখানে লিখতে পারি, এই যে বিডির মান হচ্ছে কত? 20। তাহলে 20 স্কোয়ার সমান বিসি এর মান হচ্ছে কত? এক্স হোল স্কোয়ার প্লাস সিডির মানও এক্স হোল স্কোয়ার। তো এখানেও এক্স স্কোয়ার, এখানেও এক্স স্কোয়ার, দুইটা এক্স স্কোয়ার মিলে হয় কি 2x স্কোয়ার ইকুয়ালস টু, এখানে হচ্ছে 20 স্কোয়ার মানে হচ্ছে 400। কেমন? আচ্ছা, এবার এক্স স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে, এই যে 2 এ পাশে গুণ অবস্থা বসে গেলে ভাগ হবে 400, ভাগ হবে 2 সমান হচ্ছে কত? আচ্ছা, এটা একটু পরে লিখি। এই যে এই পাশে স্কোয়ার, এর পাশে গেলে হবে রুট 200। কেমন? আচ্ছা, তো এটাকে যদি আমরা একটু এখন ইয়ে করে নিই, আমরা যদি এটাকে রুট ওভার করে নিই, তাহলে এখানে হয় 100 দুগুণে 200, অর্থাৎ এই 10√2 হবে। 10√2 অর্থাৎ এক্স এর মান হচ্ছে কত? 10√2। আশা করি তোমরা এক্স এর মান বের করাটা বুঝছো। এর এক্স এর মান যদি আমরা 10√2 বের করি, তাহলে এই যে এক্স, এটার মানও 10√2, আবার এটাও কত? 10√2। এখন হচ্ছে আমরা পুরা ত্রিভুজে, যেহেতু আমাদের বাইর করতে হবে কি এবি এর মান, পুরা ত্রিভুজে আমরা হচ্ছে কি করব, বাহুগুলো লিখে নিব। লিখবো কি এবিসি সমকোণী ত্রিভুজে। এখন এবিসি সমকোণী ত্রিভুজে, সমকোণী
ত্রিভুজে প্রথম হচ্ছে আমরা বাহুগুলো লিখে নিই, যেহেতু এবি বের করতে হবে। আর বিসি ইকুয়ালস টু, এই যে বিসি ইকুয়ালস টু এক্স ইকুয়ালস টু 10√2, কেমন, কিলোমিটার, এটাও লিখে নিই। তারপর হচ্ছে এখানে কোন বাহু লাগবে, এই যে পুরা এসি লাগবে, কেমন। তো এসি তো আমরা একবার লিখেছিলাম, এই যে দেখো এসি কিন্তু আমরা একবার লিখেছিলাম, কত, x+28। আমরা এসি ইকুয়াল হচ্ছে x+28, অর্থাৎ 10√2 প্লাস 28, এটা কিলোমিটার। আশা করি বুঝছো। আর এবি যেটা, এবিটা তো বের করতে হবে, তাহলে আমরা লিখবো এবি ইকুয়ালস টু হোয়াট। এবার আমরা লিখবো পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এবি হচ্ছে এখানে অতিভুজ, তাহলে এবি স্কয়ার সমান বিসি হচ্ছে এখানে লম্ব, বিসি স্কয়ার প্লাস ভূমি হচ্ছে এসি স্কয়ার। এবির মান তো বের করবো, তো এটা একটু এপাশে থাকুক। আর বিসির মান হচ্ছে কত, 10√2 হোল স্কয়ার, প্লাস এসির মান হচ্ছে কত, 10√2 প্লাস 28 হোল স্কয়ার। 10√2 হোল স্কয়ার মানে হচ্ছে 200, প্লাস 10√2 প্লাস 28, যে 10√2 প্লাস হচ্ছে 28, এটার উপর আমরা কি করব, হোল স্কয়ার দিব। হোল স্কয়ার সমান হচ্ছে কত, এই যে 1775.959, অর্থাৎ আমরা 96 লিখতে পারি, 1775.96, কেমন। দুইটাকে যোগ করলে কত হবে, এই যে এখানে যদি আমরা লিখি এ বির উপর স্কয়ার আছে, ওই পাশে গেলে হবে রুট ওভার, তাহলে হবে 1975.96, কেমন। এবার হচ্ছে আমরা যদি এখানে বাকি ক্যালকুলেশনটা করি, এখানে হচ্ছে দেখো এই যে, সুতরাং এ বি ইকুয়ালস টু, আমরা এটাকে জাস্ট হচ্ছে রুট ওভার করবো, কেমন। তাহলে রুট 1975.96। আচ্ছা, এটা আমরা এই যে দশমিক মানে রুট ওভার করার পর আসছে কত, 44.45 কিলোমিটার। তাহলে আমরা এই যে ব্যক্তি দুইজনের, মানে যে দুইটা ব্যক্তি কি করছে, দুইটা পথে চলে গেছে, তো ওই দুইজনের কি এই যে মধ্যবর্তী দূরত্ব, মানে সরাসরি দূরত্বটা আমরা বের করে ফেলছি। তাহলে সুতরাং ব্যক্তিদ্বয়ের মধ্যবর্তী সরাসরি দূরত্ব সমান হচ্ছে কত, 44.45 কিলোমিটার। এটা হচ্ছে আমাদের এই যে 8 নম্বর প্রশ্নের সমাধান। আশা করি বুঝছো, একটু বড় হইলেও কিন্তু বুঝার অনেক কিছু আছে এখানে, এবং তুমি এটা বুঝলে, যদি বুঝে করতে পারো, একদম ইজি অঙ্ক এটা, কেমন। এবার হচ্ছে আমরা আমাদের যে পরবর্তী প্রশ্নটা আছে, আমরা পরবর্তী প্রশ্নটা একটু পড়ি। পরবর্তী প্রশ্নে বলেছি কি, একটি সমবাহু ত্রিভুজের বলছে অভ্যন্তরস্থ একটি বিন্দু থেকে, আমরা আগে ত্রিভুজটি একটু আঁকার চেষ্টা করি। 9 নাম্বার, একটি সমবাহু ত্রিভুজ, আমরা ধরলাম যে এটা একটা সমবাহু ত্রিভুজ, ঠিক আছে। এই সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ বিন্দু মনে করলাম যে এটা, ঠিক আছে। তো এই বিন্দু থেকে এটাকে আমরা এ বি সি বলছে, বাহু তিনটির উপর, যে দেখো বাহু তিনটির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, মানে এই মানে মধ্যবর্তী যে অভ্যন্তরস্থ বিন্দু আছে, এই অভ্যন্তরস্থ বিন্দু থেকে বাহু তিনটির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, অর্থাৎ এই বিন্দু থেকে এই বাহুর উপর একটা লম্ব আঁকবো, এই বিন্দু থেকে আমরা এসি বাহুর উপর একটা লম্ব আঁকবো, এই বিন্দু থেকে আমরা বিসি বাহুর উপর একটা লম্ব আঁকবো, মানে বিন্দুটা থেকে। তো এই বিন্দু থেকে এই অঙ্কিত লম্বের দৈর্ঘ্য ধরলাম আমরা 6, এটাকে ধরলাম 7, এটাকে ধরলাম হচ্ছে 8, আর এই বিন্দুটাকে আমরা ধরলাম হচ্ছে ও, এটা হচ্ছে কি ও বিন্দু। তাহলে এটা হচ্ছে ই, আর এটা এফ, এটা হচ্ছে ডি। আমরা এই যে মানে লম্ব দ্বয়ের দৈর্ঘ্য, মানে লম্ব সবগুলার আমরা দৈর্ঘ্যগুলো দিলাম, আঁকার পরে এবার একটু খেয়াল করো, এই যে ওডি যেটা, ওডিটাকে বাড়াই আমরা এ পর্যন্ত নিয়ে যাই, আর ওয়েভ যেটা, এটাকে বাড়াই আমরা বি পর্যন্ত নিয়ে আসি, আর ওই যেটা, এটাকে আমরা সি পর্যন্ত নিয়ে যাই। এটা আশা করি বুঝছো তোমরা। আর যেহেতু সমবাহু ত্রিভুজ, প্রত্যেকটা বাহুকে আমরা এ ধরলাম, সমবাহু ত্রিভুজ যেহেতু, তার মানে কি প্রত্যেকটা বাহুকে আমরা এ ধরলাম। তা আমরা এখানে একটু লিখতে হবে, মনে করি এবিসি সমবাহু ত্রিভুজের
সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ বিন্দু হচ্ছে কি ও, কেমন? অভ্যন্তরস্থ বিন্দু ও হতে এ বি, বিসি ও এসি বাহুর উপর যথাক্রমে, যথাক্রমে কথাটার মানে হচ্ছে কি পর পর, মানে আমরা একটার পর একটা বাহুর উপর লম্ব আঁকতেছি। যথাক্রমে এই যে ওই ইকুয়াল এবির উপর কোনটা আঁকছি, ওই, কেমন? ওই ইকুয়াল হচ্ছে কত, 6 সেন্টিমিটার। তারপরে কমা হচ্ছে বিসির উপর কোনটা, বিসির উপর হচ্ছে ওডি, কেমন? ওডি ইকুয়াল হচ্ছে 8 সেন্টিমিটার। এবং এই যে ওয়েভ ইকুয়াল এসির উপর ওয়েভ, কেমন? তাহলে ওয়েভ ইকুয়াল হচ্ছে 7 সেন্টিমিটার লম্ব আঁকি। আচ্ছা, আমরা লম্ব আঁকলাম। লম্ব আঁকার পরে আমরা কি করছিলাম, ওই যে বর্ধিত অংশ করছি না, আমরা লিখবো এখন যে ও ই কমা, তারপর হচ্ছে ওডি, তারপর হচ্ছে কমাকে ওয়েভ, ওয়েভ বাহুকে যথাক্রমে, মানে ওই যে পর পর আমরা কি করছি, ওই কে কোনটা কোন জায়গা পর্যন্ত বাড়াইছি, সি পর্যন্ত, সি, তারপর হচ্ছে ওডি, যেটা ওডিকে বাড়াইছি এ পর্যন্ত, আর এবং বি পর্যন্ত বর্ধিত করি, বি পর্যন্ত বর্ধিত করি। এটা হচ্ছে আমাদের কি, এই যে 9 নম্বর প্রশ্নের বিবরণটা আমরা দিলাম, আমরা যা যা কাজ করছি। এখন কাজগুলো করার পরে আমরা ওই যে পুরা সমবাহু ত্রিভুজের বাহু দৈর্ঘ্য কি ধরলাম, এ ধরলাম, কেমন? ধরি সমবাহু ত্রিভুজের, সমবাহু ত্রিভুজের এক বাহু সমান হচ্ছে এ, কেমন? এদের সব সেন্টিমিটার আছে, আমরা সেন্টিমিটারে দিব, কেমন? তো এবার হচ্ছে সুতরাং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল কি হবে, এটা তোমরা বুঝতে পারতেছো, √3/4 a² বর্গ সেন্টিমিটার হবে, ঠিক আছে? আচ্ছা, এই জিনিসটা বোঝার পরে, আশা করি এটা বুঝছো, এটা বোঝার পরে এবার চলে আসি আমরা চিত্রের মধ্যে। এই অঙ্কের পুরা খেলাটা হচ্ছে ত্রিভুজে, মানে চিত্রের মধ্যে। তুমি চিত্রটাকে ভালো করে যদি আয়ত্ত করতে পারো, বুঝে ফেলতে পারো, এই অঙ্কের খেলা তোমার কাছে খতম। তাহলে এই অঙ্কের মধ্যে এখানে আমরা দেখতে পাচ্ছি, একটু দেখো, এই যে এ ও বি, এটা একটা ত্রিভুজ, ত্রিভুজ না এটা একটা, এ ও বি, ঠিক আছে, এটা একটা ত্রিভুজ। এই ত্রিভুজের উচ্চতা এটা না, একটু দেখো, আমরা যদি এইভাবে ধরি ত্রিভুজটাকে, আমরা যদি এইভাবে ত্রিভুজটা ধরি, তাহলে এটা হচ্ছে কি, এই ত্রিভুজের উচ্চতা হচ্ছে কত, 6। আর ভূমি কোনটা, ওই যে বাহুর দৈর্ঘ্য, তাহলে এটা হচ্ছে ভূমি, এটা কত, উচ্চতা। তাহলে আমরা হচ্ছে এই ত্রিভুজের ক্ষেত্রফল বলতে পারি কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, একটা লিখি আমরা। এখন এ ও বি ত্রিভুজের ক্ষেত্রফল, এ ও বি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হচ্ছে হাফ ইন্টু ভূমি হচ্ছে কে এ, কেমন? আর উচ্চতা হচ্ছে কত, 6। তাহলে পুরোটা লিখতে পারি কত, 3a বর্গ সেন্টিমিটার, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে কে, এই যে বিওসি, একটু খেয়াল করো, বিওসি ত্রিভুজ, কেমন? এই বিওসি ত্রিভুজের ক্ষেত্রফল, আবার বিওসি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে কি হাফ ইন্টু, এখানেও কিন্তু দেখো এই যে ভূমি হচ্ছে বাহুর দৈর্ঘ্য আর উচ্চতা হচ্ছে 8, দেখতে পাচ্ছ? এরপরে এখানে এ ইন্টু 8, তাহলে কি হইলো, 4 বর্গ, সরি 4a হবে সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের বিওসি। ঠিক একই রকম একটু খেয়াল করো, আমরা এই যে এওসি ত্রিভুজ আলাদা করে আমরা এটারও ক্ষেত্রফল বের করতে পারি। দেখো এওসি ত্রিভুজ, ঠিক আছে, যদিও এটা একেবারে মানে ঝাঁঝরা হয়ে যাচ্ছে, তারপর কিন্তু আমাদের অঙ্ক করা দরকার। তোমরা কিন্তু আবার এমন করবা না, তোমরা চিত্রটাকে একদম অক্ষত রাখবা, আমার মতো একেবারে এটাকে ক্ষত বিক্ষত করে ফেলবা না। তোমরা হচ্ছে অক্ষত রেখে তারপর অঙ্কটা করবা বুঝে বুঝে। আমি বুঝার জন্য তোমাদেরকে বারবার আগে একই দেখাচ্ছি। এবার হচ্ছে কে এওসি, ঠিক আছে, এবার এওসি ত্রিভুজের আমরা ক্ষেত্রফলটা করবো। সুতরাং এওসি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হচ্ছে হাফ ইন্টু, এখানে এওসি ত্রিভুজের জন্য এই যে উচ্চতা কে 7, আর ভূমি কোণটা এ, কেমন? ভূমি সবগুলোর জন্য এ হচ্ছে, তাহলে ইন্টু এ ইন্টু উচ্চতা হচ্ছে কত, 7, তাহলে এটা হইল কত, 3.5 এ বর্গ সেন্টিমিটার। তাহলে এই যে তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল পাইলাম না, একটু খেয়াল করো। প্রথম হচ্ছে এটা কোনটা, এই যে এও বি, আবার বিওসি, আবার কি এওসি, তিনটাকে যদি আমরা তিনটা ভাগ করে ফেলি একদম ছেড়ে, কেমন?
করার পরে আলাদা আলাদা ক্ষেত্রফল বের করলাম, করে আবার যখন একসাথে করে ফেলবো তখন আমরা আবার কি পাইলাম, পুরো এবিসি ত্রিভুজটাই তো পাই গেলাম। তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল হবে কি এই তিনটে ত্রিভুজের ক্ষেত্রফলের যোগফলের সমান। বুঝতে পারছি আশা করি। এবার দেখবো প্রশ্ন মতে ত্রিভুজ ক্ষেত্র এবিসি, মানে যে ত্রিভুজ ক্ষেত্র এবিসি মানে হচ্ছে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল সমান ত্রিভুজ ক্ষেত্র এওবি প্লাস ত্রিভুজ ক্ষেত্র বিওসি প্লাস ত্রিভুজ ক্ষেত্র এওসি, মানে তিনটা ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টির সমান হবে একদম মূল যে ত্রিভুজটা ওইটা। তাহলে এটার ক্ষেত্রফল কত, √3/4 এ স্কোয়ার সমান এটার ক্ষেত্রফল কত, এই যে আমরা বের করছিলাম দেখো, এটার ক্ষেত্রফল হচ্ছে 3a, এটা আমরা লিখবো 3a প্লাস এটা হচ্ছে কত 4a, আর এটা কত 3.5a। আশা করি বুঝছো এটা। এবার একটু খেয়াল করো, √3/4 এ স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে এগুলো সব যোগ করলে হবে যে 3 4 7, 7 আর 3.5 হচ্ছে কত 10.5a, মানে 10.5a। আচ্ছা এবার একটু খেয়াল করো, এই যে এইটা এ পাশে আছে কোন অবস্থায়, পাশে আসলে কি হবে এ স্কোয়ার ডিভাইডেড বাই এ। এবার এখান থেকে একটু খেলা দেখো, এই যে 4 এই অবস্থায় এখানে এটা কি অবস্থা আছে, ভাগ অবস্থা আছে, পাশে গেলে কি হবে গুণ 10.5 ইন্টু 4, আর এ পাশে √3 কি অবস্থায় গুণ অবস্থায়, পাশে গেলে হবে ভাগ। এখানে এ স্কোয়ারকে এ দ্বারা ভাগ দিলে হবে এ, আর এখানে হচ্ছে 10.5 আর হচ্ছে 4 গুণ করলে 10.5 ইন্টু হচ্ছে 4, আর এটাকে ভাগ দিব কত দিয়ে, √3 দিয়ে। কেমন, √3 দিয়ে আমরা ভাগ দিলাম, তাহলে এটা হয় 24.24। তাহলে এ ইকুয়ালস টু হচ্ছে 24.24। আমাদেরকে প্রশ্নে বলেছিল যে বাহুর দৈর্ঘ্য ও ক্ষেত্রফল নির্ণয় করতে। তাহলে আমরা বাহুর দৈর্ঘ্য তো পাইলাম, এবার হচ্ছে ক্ষেত্রফল বের করবো। তাহলে সুতরাং নির্ণেয় সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য এ সমান হচ্ছে 24.24 সেন্টিমিটার, এবং ক্ষেত্রফলটা বের করে দিব আমরা। ক্ষেত্রফল বের করার পরে ক্ষেত্রফল হবে কত, √3/4 এই যে 24.24 হোল স্কোয়ার। জাস্ট আমরা এটা এখন ক্যালকুলেশন করে দিলে শেষ হয়ে যাবে। তাহলে হচ্ছে 24.24 হোল স্কোয়ার, এটা দেওয়ার পরে ইন্টু হচ্ছে কি √3, আর ডিভাইডেড বাই হচ্ছে এটাকে আমরা ভাগ দিব কত দিয়ে, 4 দিয়ে। তাহলে এটা হচ্ছে কত, এই যে 254.42, তাহলে 254.42 বর্গ সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের এই সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল। আশা করি তোমরা আজকে আমাদের ক্লাসের 6 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলো খুব ভালো করে বুঝেছ, এবং 16.1 তুমি যদি পারতে হয় তোমাকে অবশ্যই ত্রিভুজ সংক্রান্ত যতগুলা ক্ষেত্রফলের সূত্র আছে সবগুলো সূত্র তোমাকে মুখস্থ পারতে হবে। তো প্রত্যেকে অঙ্কগুলা বারবার প্র্যাকটিস করবে, এবং হচ্ছে কি প্রত্যেকে কিন্তু অঙ্কগুলা বারবার প্র্যাকটিস করলেই কিন্তু আয়ত্তে আনতে পারবা। তো ভালো থাকবে সবাই, আসসালামু আলাইকুম।